দীঘা পুরীর মতো না হলেও ভ্রমণপ্রিয় বাঙালির মনে উইকেন্ড ট্যুরের এক অন্যতম সেরা ডেস্টিনেশন হিসেবে জায়গা করে নিয়েছে বকখালি। এটা পশ্চিমবঙ্গের অন্যতম হোয়াইট স্যান্ড বিচ, যেখানে জোয়ারের সময় আছড়ে পড়ে সমুদ্রের জল আর ভাটার সময় জেগে ওঠে সমুদ্রের বিস্তীর্ণ চর। এখানে আছে ঝাউয়ের জঙ্গল এবং পশ্চিমবঙ্গের একমাত্র উইন্ডমিল, বড় ফিশিং হারবার। আর খরচ দীঘা পুরীর তুলনায় অনেক কম হওয়ায় কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত বকখালি হয়ে উঠেছে উইকেন্ডে ঘুরতে যাওয়ার আদর্শ ঠিকানা। মাত্র 2 দিন 2 রাতে ঘুরে নেওয়া যায় বকখালি। বকখালি আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সাইট সিন কি কি করবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, খরচ কত হবে, তার সমস্ত কিছু ডিটেলস নিয়েই থাকছে আজকের এই ভিডিও। প্রথমে বলি কিভাবে যাবেন। ধর্মতলা থেকে বকখালি যাওয়ার জন্য বহু সরকারি ও বেসরকারি বাস ভোরবেলা থেকেই রয়েছে। ধর্মতলা থেকে বকখালি যাওয়ার নন এসি বাসের ভাড়া 105 টাকা পার হেড এবং এসি বাসের ভাড়া 230 টাকা পার হেড। যেতে সময় লাগে 4.5 ঘন্টার মতো। ধর্মতলা থেকে বকখালি যাওয়ার বাসের সময়সূচি দিয়ে দিলাম। যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদাহ সাউথ হয়ে আসবেন। আমাদের সকাল 7:14 নামখানা লোকাল 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি বকখালি 17 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। আপনি কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে নামখানা লোকাল খুঁজলে কিন্তু পাবেন না। আপনাকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে প্রথমে লক্ষ্মীকান্তপুর আসতে হবে, তারপর আবার সেই একই ট্রেন লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে নামখানা যাবে। যাত্রীদের ট্রেন থেকে কিন্তু নামতে হবে না। ট্রেনের টাইমিংসটা দিয়ে দিলাম। ট্রেন এসে পৌঁছলো নামখানা স্টেশন। শিয়ালদাহ থেকে নামখানা স্টেশন পর্যন্ত ট্রেনের ভাড়া পড়ে 25 টাকা। আমরা এসে পৌঁছলাম নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে 7:14 ট্রেন ছেড়েছিল, 10:14 এখানে আসার কথা, মানে 3 ঘন্টা সময় লাগে। 15 মিনিট ট্রেনটা লেট করেছে, মোটামুটি টাইমেই এসেছে। নামখানা স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। আমরা বকখালি যাচ্ছি, এটা আমাদের গ্রুপ ট্যুর। এখান থেকে বলি রুমাদি রয়েছে, রিয়া, সিদ্ধার্থ, আমাদের সঞ্জিত ভাই, তনু রয়েছে, আমাদের রাহুল রয়েছে, শর্মিষ্ঠাদি রয়েছে, গুলজার ভাই রয়েছে, আর সুরজিৎ দা রয়েছে, আমাদের বিগ বস। এখান থেকে বকখালি যে টোটো 60 টাকা করে পার হেড। এই সামনে হচ্ছে নামখানা স্টেশন, আর এই যে রাস্তাটা স্টেশনের সামনে দিয়ে এসছে, এই রাস্তা ধরে সামনে একটু এগিয়ে গেলেই বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডে গিয়েই আমরা গাড়ি ধরবো, ওখানে গাড়ির খরচা কিন্তু একটু কম পড়বে। এটা হচ্ছে বকখালির অটো, টোটো এবং বাসের স্ট্যান্ড। এখানে অটো হচ্ছে 40 টাকা পার হেড বকখালি অবধি। আমরা পার হচ্ছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ। ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে নদীর অপরূপ দৃশ্য। দূর থেকে দেখা যাচ্ছে উইন্ডমিলের পাখাগুলো। বুঝে গেলাম বকখালি প্রায় এসেই গেছি। পথে পড়ল হোটেল সুন্দরম, যার পরিচিতি জাহাজবাড়ি নামে। বকখালিতে রাস্তার দুপাশে প্রচুর হোটেল আছে। এসে পৌঁছলাম বকখালি। অটোতে নামখানা থেকে বকখালি যেতে সময় লাগে 35 মিনিট। বকখালি এসে আপনার প্রথম কাজ কি? বকখালি এসে আপনার প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। আগে আপনি কোন হোটেলে থাকবেন সেই বাজেট অনুযায়ী এখানে প্রচুর হোটেল আছে, সেই হোটেল আগে দেখতে হবে, দেখে তারপরে অন্য কিছু কাজ। বকখালিতে 400 টাকা থেকে শুরু করে 3500 টাকা অবধি বিভিন্ন মানের হোটেলের ঘর পাওয়া যায়। আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনার বাজেট অনুযায়ী পছন্দ মতো হোটেল নিয়ে নেবেন। একমাত্র পিক সিজন ছাড়া এখানে অ্যাডভান্স হোটেল বুকিংয়ের কোনো দরকার নেই, কারণ এখানে থাকার বিভিন্ন মানের প্রচুর হোটেল আছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এখানে বেশ কিছু হোটেলে উইকেন্ড ও সিজনের সময় ভাড়ার কিছু রদবদল হয়। বাসস্ট্যান্ডের ঠিক পাশেই
সৈকত রোড নামে রাস্তাটির দুপাশে প্রচুর নতুন হোটেল ও হোমস্টে হয়েছে। সমুদ্রের কাছাকাছি এই হোটেল বা হোমস্টেগুলির ভাড়া বেশ কম। আমরা যেখানে আছি বলাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তার এটা একটা এসি ডবল বেড রুম। এই রুমে একটা ডবল বেড আছে, আর এইখানে হচ্ছে একটা আয়না আছে, আর এদিকটা জানলা আছে আর এসি আছে, আর এইখানে একটা টিভি আছে, আর একটা বড় কাবার্ড আছে। এই হচ্ছে একটা বড় কাবার্ড, আর এইটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টাইপের বাথরুম। এটা গিজার আছে, আয়না আছে, একটা বেসিন আছে। হোটেলে ফ্রেশ হয়ে সোজা চলে আসুন সি বিচে সমুদ্র স্নানে। বকখালি সমুদ্র সৈকতে এরকম সব রঙিন ছাতা লাগানো আছে, আর আছে চেয়ার পাতা। প্রচুর ভিড় হয়েছে এবং জলও কাছাকাছি চলে এসছে। এত কাছাকাছি জল আসে না, সবে জোয়ার আসা শুরু হয়েছে। আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের। বকখালিতে জলের এই ছোট খাড়িটি পেরিয়ে সমুদ্রে স্নান করতে আসতে হয়। এই সমুদ্র সৈকত, সামনে সমুদ্র। কে বলেছে বকখালির সমুদ্রে জল নেই? শুধু ঢেউগুলো দেখুন। আমরা এখন চান করতে এসেছি, তাও এখন পুরোপুরি জোয়ার নয়। বকখালিতে জোয়ারের সময় স্নানের সব থেকে উপযুক্ত সময়। গুগলে গিয়ে হাই টাইড টুডে অ্যাট বকখালি লিখে সার্চ করলেই আপনি এই দিনকার বকখালি জোয়ারের সময় পেয়ে যাবেন। ওই সময় দেখেই স্নান করতে আসবেন। দেখো খালি জোয়ারের সময় বকখালি। দেখো খালি, দেখো খালি। মন প্রাণ ভরে স্নান করে আমরা হোটেলে ফিরে গেলাম। এরপর লাঞ্চ করেই সাইট সিনে যেতে হবে। বকখালিতে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তার দুধারেই আছে প্রচুর খাবার রেস্টুরেন্ট। আমরা সমুদ্র স্নান করে হোটেলে ফ্রেশ হই চলে এলাম লাঞ্চ করতে। কি আর স্টাইল ভাই! সমুদ্রে চান করার পরে খিদে তো পাই। ডাল আলু ভাজা সেটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমরা বলেছি, মানে আমি বলেছি কাতলা থালি, ভাত ডাল আলু ভাজা, একটা আলু পটলের তরকারি আছে, কাতলা মাছ আছে, এরপরে চাটনি পাঁপড় পরে আসছে। খাওয়া দাওয়া টেস্ট যেটা, মানে আলু ভাজাটা আর ডাল আমি এখন পর্যন্ত খেয়েছি, খুব ভালো। আমরা এখন যাচ্ছি লালগঞ্জে, লালগঞ্জ সমুদ্র সৈকতে। মানে দারুণ রাস্তাটা, গ্রামের মধ্যে দিয়ে গেছে, খুব সুন্দর। আমরা এসে পৌঁছে গেলাম লালগঞ্জ সি বিচে। এই দূর থেকেই দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি লালগঞ্জ সি বিচে, একদম নির্জন। আমরা মাত্র কয়েকজনই এখানে আছি। খুব সুন্দর, দূরে দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলার আর সাদা বালির বিচ এটা, আর চারপাশটা গাছপালা আছে, একদম গ্রামের মধ্যে। মানে খুব সুন্দর, মানে খানিকক্ষণ কাটানোর জন্য একদম দারুণ প্লেসটা। আর এই যে যাব আমরা লালগঞ্জ বিচ, আর ওদিকে যাব আমরা কার্গিল বিচে, আমরা সানসেট দেখব। এই দুটো পয়েন্ট ঘোরার জন্য আমাদের আজকে লাগছে 300 টাকা করে টোটো ভাড়া। এখানে সব বাবলা গাছ ভর্তি, সব বাবলা গাছ। আর এই হচ্ছে আমাদের লালগঞ্জ সমুদ্র সৈকত।
আরে গুলজার কি পেলে গো? আরে ঝিনুক, বাহ। এই লালগঞ্জ বিচে পুরো বিচটাই আমাদের। দেখুন সবাইকার কি আনন্দ, মুখগুলো শুধু একবার দেখুন, মানে কেউ নেই, পুরো ফাঁকা, আমরাই রাজত্ব করছি। জলের এই খাঁড়িটি পেরিয়ে ওইদিকে যাওয়া যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কার্গিল বিচে এখন সূর্যাস্ত হচ্ছে, অপূর্ব সূর্যাস্ত হচ্ছে। আমি অন্য ক্যামেরায় দেখাবো। এই হচ্ছে কার্গিল বিচের টোটাল ভিউটা। সূর্যাস্ত হচ্ছে, সূর্যের আলোটা পড়েছে, কি অপূর্ব লাগছে দেখুন। শান্ত সমুদ্র, খুব ভালো লাগছে। কেমন লাগছে কার্গিল বিচে এসে? রুমাদি কেমন লাগছে? মানে ওইদিকে সূর্যাস্ত হচ্ছে, মানে অপূর্ব। পাড় ধরে হেঁটে যান, মাইলের পর মাইল। সাদা বালির বিচ সুন্দর, আর পাশেই সমুদ্র। অসাধারণ লাগবে, অসাধারণ। কার্গিল বিচে সূর্যাস্ত হচ্ছে, আর এদিক দিয়ে সমুদ্রে একটা ট্রলার যাচ্ছে। কি যে সুন্দর লাগছে, কি বলবো। সন্ধেবেলায় চলে এলাম বকখালি সমুদ্র সৈকতে। রাতের আলোয় সে তখন মোহময়ী। সৈকতে যাবার রাস্তার দুপাশের দোকানগুলো তাদের পসরা সাজিয়ে বসেছে। শর্মিষ্ঠা দি, চাটা কেমন লাগছে? খুব ভালো, দারুণ লাগলো সত্যি। চাটাও ভালো, অ্যাম্বিয়েন্সটা ভালো, আমাদের বেড়ানোটা আজকে খুব ভালো হয়েছে, সব কিছু মিলে একদম জমজমাট। তখন সমুদ্র সৈকতে রাতের আলোয় একেবারে রঙিন। সমুদ্র তীরে তখন বহু পর্যটকের ভিড়। এখানে বসার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায়, যার ভাড়া ঘন্টাপ্রতি 10 টাকা করে। এখানে সমুদ্র তীরের একেবারে তীরের রোতে থাকে আইসক্রিমের স্টল, তারপর সেকেন্ড রোতে আছে ভেলপুরি, পাপড়ি চাটের স্টল। থার্ড রোতে আছে ফুচকা স্টল, ফোর্থ রোতে আছে ভুট্টার স্টল। তারপরের রোতে আছে এই মাছ ভাজা স্টল। এখানে বিভিন্ন মাছ ও কাঁকড়া পাওয়া যায় এবং বেশ ফ্রেশ। আপনার পছন্দের মাছ ওরা আপনাকে ভেজে দেবে। আর একেবারে সামনের রোতে আছে চা ও জলের স্টল। এরপর হোটেলে ফিরে ডিনার করে ঘুম। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে এই যে রাস্তাটা চলে গেছে, এই যে রাস্তাটা, এটাই সমুদ্রের বিচের দিকে চলে গেছে। এখান থেকে 500 মিটার দূরে সমুদ্রের এই রাস্তাটা, টোটোতেও যেতে পারেন। এই অবধি অটো আসে, তারপরে এই রাস্তাটা আপনাকে হেঁটে যেতে হবে, এই সামনের এই রাস্তাটা থেকে। সামান্যই ভোর হয়েছে, আমরা সকালবেলাতেই চলে এসেছি বকখালি। বকখালিতে কালকে রাত্রিবেলা যে দোকানগুলো দেখিয়েছিলাম, সার দোকানগুলো, ওইগুলো ওই অবস্থাতেই আছে, আবার রাত্রিরে জেগে উঠবে। বকখালির এই পাশটা মানে বেশ খানিকটা হেঁটে, এদিকটাতে কোস্টগার্ডের একটাই আছে। আর এই হচ্ছে বকখালি সি বিচ, আর এই ধরে আমরা হেঁটে যাব। এই গঙ্গাতে
এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। এদিকটা হচ্ছে বসার জায়গা, সুন্দর বসার জায়গা। আর ওই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার উঠবো আমরা। এদিকটা দেখুন, বাবলা, ফণিমনসা এসব গাছ রয়েছে, আর বালিয়াড়ি রয়েছে, যেটা দেখার জন্যই লোকে ছুটে আসে। বিচের এই সাইডটা দেখুন, ফণিমনসা গাছ, আর ফণিমনসা গাছে আবার ফুল ফুটে আছে। সমুদ্র তটের এদিকটা এরকম সব বসার জায়গা আছে, পর 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 এখন বসার জায়গা আছে। এদিকটা দেখুন কত সুন্দর, বালিয়াড়ি রয়েছে। সকালবেলায় বকখালি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি বনবিবির মন্দিরের দিকে। এই সমুদ্রের তীর বরাবর আমরা হেঁটে চলেছি, বেশ ভালো লাগছে। একটা সুন্দর হাওয়া দিচ্ছে, সূর্যের নরম আলো, খুব ভালো লাগছে এদিকটা। দুপাশটা শুধু দেখুন, দুপাশে ঝাউয়ের গাছ আর বাবলা গাছ, একটা বালিয়াড়ি মতো রয়েছে, সেইটা পেরিয়ে আমরা বনবিবির মন্দিরে যাব। রাস্তাটা অপূর্ব, দুদিকে ঝাউয়ের গাছ। আগে যে আটচালার যে বনবিবির মন্দির ছিল ওটা তো ভগ্নপ্রায়, আর এই নতুন মন্দির তৈরি হচ্ছে, এখনো তৈরি কমপ্লিট হয়নি। এই হচ্ছে বনবিবির মন্দির, কিন্তু আগেকার সেই যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু চলে যাচ্ছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সবাই সমুদ্র থেকে জল নিয়ে এসে যাচ্ছে নামখানায় জল দিতে। সকালবেলা এসে বকখালি বিচে ঘুরে গেলাম, এবার একটু গলা ভিজিয়ে নিচ্ছি, একটু চা খেয়ে নি। বেশ খানিকটা তো হাঁটা হলো। বকখালিতে ব্রেকফাস্টে অবশ্যই নেবেন পেটাই পরোটা। তো এই আমাদের চোখের সামনে এটাকে বানানো হলো, বানানোর পরে এখন খাচ্ছি। এই পেটার পরোটার দাম মাত্র 20 টাকা। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জে বেনফিশের গেস্ট হাউস। আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম সাইট সিইংয়ে। আমরা ফ্রেজারগঞ্জ যে মৎস্য বন্দর সেখানে এসেছি, যেটাকে সাধারণ ভাষায় বেনফিশ বলে। বেনফিশ থেকে এখান থেকে আমরা যাব জম্মুদ্বীপ। জম্মুদ্বীপ কিভাবে যাওয়া যায়, কি করা যায়, আর এখানে আসতে গেলে 5 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়, আর টোটোর জন্য 10 টাকা টিকিট কাটতে হয়। 1995 সালে এই মৎস্য বন্দরটির উদ্বোধন হয়। এটা মৎস্য বন্দর হলেও সাধারণ পর্যটকদের জন্য এটি খোলা থাকে এই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। মাছ ধরে ফিরেছে, এখানে মাছ তোলা হচ্ছে দেখুন। ফ্রেজারগঞ্জের এই যে ফাঁড়িটার পাশে কিন্তু এখানে ম্যানগ্রোভ গাছ সব আছে, এটাও একটা দ্বীপ কিন্তু। আর এইখানে এই যে জলটা দেখছেন এটা কিন্তু 18 ফুট দ্বীপ। এটা আমাদের এই ট্রলার আসছে, এই ট্রলারে করেই আমরা যাব জম্মুদ্বীপ। আমরা জম্মুদ্বীপে যাব, এই যে বোটটা আসছে এই বোটে করে যাব। এই বোটের এমনি ভাড়া হচ্ছে 150 টাকা পার হেড। ছোট বোটে 15 জন, আর বড় বোটের ক্ষেত্রে 30 জন। কিন্তু আপনারা যদি কম লোক থাকেন পুরো বোটটাই ভাড়া করতে হবে। ছোট বোটের ক্ষেত্রে 15 × 150, আর বড় বোটের ক্ষেত্রে 30 × 150। আমাদের লঞ্চে সবাই আস্তে আস্তে উঠছে, 2 ঘন্টার ট্রিপ। আমরা এখন যাচ্ছি জম্মুদ্বীপ। ওইখানে দেখা যাচ্ছে সাদা যে মন্দিরটা, ওটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। ওইখান থেকে মৎস্যজীবীরা পুজো দিয়ে তারপরে সমুদ্রে মাছ ধরতে যান। এই খাঁড়ি ধরে খানিকটা গিয়ে আমরা বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাব জম্মুদ্বীপে। এই খাঁড়িটির নাম তৎকালীন এখানকার যিনি গভর্নর ছিলেন সেই এডওয়ার্ড সাহেবের নামে। ডান দিকের সবুজ দ্বীপটার নাম পাতিবুনিয়া দ্বীপ। আমরা এগিয়ে চললাম মোহনা পেরিয়ে বঙ্গোপসাগরের ওপর দিয়ে। সমুদ্রের ওপর দিয়ে যেতে দারুণ লাগছিল, একটা অন্যরকম থ্রিলিং। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। কোথাও যাচ্ছি না, আমরা যাচ্ছি জম্মুদ্বীপ।
আমরা সবাই জম্মুদ্বীপ যাচ্ছি ট্রলারে করে, কেমন লাগছে সবাই? এই যে দুলুনিটা না কেন বোঝাই যাবে না কি আনন্দ। আমার তো ভয় ভয় লাগে। এসে গেছি আমরা জম্মুদ্বীপের কাছে। এখানে কিন্তু এখন কোনো মানুষজন নেই। 2008-এর পর থেকে কিন্তু এখানটা পুরো ফাঁকা। 10,000 হেক্টর জুড়ে বিস্তৃত জম্মুদ্বীপে এখন কোনো জনবসতি নেই এবং কাউকে এই দ্বীপে নামতেও দেওয়া হয় না। 2008 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই দ্বীপ থেকে সমস্ত মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আপনি জম্মুদ্বীপ ঘুরতে আসতে পারেন, কিন্তু এখানে নামতে পারবেন না। আমরা ফিরে চললাম বেনফিশ হারবারের উদ্দেশ্যে, এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হয়ে। যাবার সময় ভাটা ছিল, তখন ম্যানগ্রোভ গাছগুলো ছিল মাটির ওপরে। এখন জোয়ার আসছে, ম্যানগ্রোভ গাছের গোড়াগুলি জলে ডুবে। পাশ দিয়ে এক এক করে ট্রলারগুলো যাচ্ছে সমুদ্রে মাছ ধরতে। চলে এলাম বেনফিশ ফিশিং হারবারে। সেখানে তখন বিরাট ব্যস্ততা, কোনো ট্রলার মাছ ধরে ফিরছে, কেউ যাবে মাছ ধরতে। এবার আমরা যাব ফ্রেজারগঞ্জে। এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জ, যার নামে সেই ফেজাজ সাহেবের এটা ছিল অতিথিশালা, এখন কালের নিয়মে এটা ভগ্নপ্রায়। এই যে ফেজাজ সাহেবের বাড়ি, এটা অতিথিশালা, সেটারই দর্শন। আমরা এসেছি ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে এই হচ্ছে উইন্ড মিলে পাখাগুলো, দারুণ দেখতে লাগে। আর এই হচ্ছে ফেজাজ সাহেবের বাড়ি, আর এই হচ্ছে সমুদ্র। সমুদ্রের রূপটা এখানে দেখুন। বকখালিতে আমরা যা টোটোতে ঘুরেছিলাম সেই উত্তমদার ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা এলাম বকখালি সব থেকে সুন্দর জায়গা হেনরি আইল্যান্ড। মার্চ থেকে অক্টোবর এই আইল্যান্ড খোলা থাকে সকাল 6টা থেকে প্রায় বিকেল 5টা অবধি, এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। এইটা হচ্ছে হেনরি আইল্যান্ডের টিকিট কাউন্টার। 10 টাকা করে পার হেড এখানে টিকিট কাটতে হয়, আর টোটোর জন্য 10 টাকা। এখানে থাকারও ব্যবস্থা আছে। এটি হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্স। এখানে থাকার জন্য অনলাইনে বুকিং করতে হয়। এখানে এরকম মোট 162টা ভেরি আছে, যেখানে মাছ চাষ করা হয়। আছে বসার জায়গা এবং ওয়াচ টাওয়ার। এই পুকুরটিকে ঘিরে সুন্দর একটা পার্ক করার পরিকল্পনা আছে। এটা হচ্ছে বানি ওয়াচ টাওয়ার। বানি ওয়াচ টাওয়ার থেকে সামনে সুন্দরভাবে দেখা যায়। আর এই হচ্ছে সুন্দরী কমপ্লেক্স, এখানে আপনারা থাকতে পারেন। কিভাবে বুকিং করতে হয় তার সমস্ত লিংক আমি দিয়ে দেবো। হেনরি আইল্যান্ডে আমরা ঢুকছি। আমরা এই রাস্তা উদ্বোধন করলাম 13ই আগস্ট 2024। এই কদিন এখানে বন্ধ ছিল। হেনরি আইল্যান্ডে যে নতুন রাস্তা, সেই রাস্তা আজকেই আমরা প্রথম যাচ্ছি। সবাইকার আনন্দগুলো দেখুন।
সবাইকে শুধু দেখুন যে কি আনন্দ আজকে। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার দুপাশে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য আছে। এই দুপাশে এখানে একটা কাঠের পোল আছে, সেই পোল দিয়ে কিন্তু খুব সাবধানে যেতে হবে। আকাশে মেঘ ডাকছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু ভালো, তর্কীকরণ আছে। এই সমুদ্রে স্নান করা নিষেধ, কারণ চোরাবালি আছে। সৈকতে যাবার এই রাস্তাটি অসাধারণ। এই জায়গাটি এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। এই হচ্ছে হেনরি আইল্যান্ড, সাদা বালির বিচ, একটা প্যানোরামিক ভিউ আমি দেখাচ্ছি, আর সামনে উত্তাল সমুদ্র। অপূর্ব সুন্দর জায়গাটা, শুধু চতুর্দিকটা দেখুন। দারুণ পোজ দিচ্ছে লাল কাঁকড়াটা। যা 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 যা। হেনরি আইল্যান্ড। পুরো বিচ জুড়ে আছে ঝিনুক ও লাল কাঁকড়া। এখানে সমুদ্রে না নামার সতর্কীকরণ আছে। সবাই আনন্দ দেখুন, সাগর ডাকছে হেনরি আইল্যান্ডে। আমরা সবাই হেনরি আইল্যান্ডে এসেছি, দারুণ এনজয় করছি, দারুণ। এখানেই শেষ হলো আমাদের দুরাত্রি দুদিনের বকখালি ভ্রমণ। ফিরে চললাম এক রাত সুখস্মৃতি নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার অনুরোধ রইল। এখনও কি ভাবছেন উইকেন্ডে কোথায় যাবেন?